আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার, আপনাদের সঙ্গে আমি রয়েছে পায়েল। শুরু করছি জেলা সদর। ফি বছরই বন্যাতে বানভাসী হয় ঘাটাল, আর এবারে তাই আগে ভাগেই ঘাটালে তৈরি হচ্ছে ডিঙি। 13 থেকে 15 হাজার টাকাতে সেই ডিঙি বিক্রিও হচ্ছে। আর অন্যদিকে কেলেঘাই নদীর জল বেড়ে দুই মেদিনীপুরের যে সংযোগকারী সেতু লাঙল কাটা সেতু, সেই সেতু বিপর্যস্ত। আর এর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মেদিনীপুর এবং সবংয়ের মধ্যে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একটি সেতুর ওপরে, আর এই সেতুটির নাম হচ্ছে লাঙল কাটা সেতু। এখানে কাঠের এই সেতু দিয়ে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের মানুষের যাতায়াত, কিন্তু কেলেঘাই নদীর জলস্তর বৃদ্ধি এবং কচুরিপানার চাপে সেই অস্থায়ী যে সেতুটি ছিল সেই সেতুটি কিন্তু ভেঙে যায়। তার ফলে এক প্রকার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের মধ্যে যে যোগাযোগ, সেই যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। আপনারা চোখেই দেখতে পাচ্ছেন যে আমাদের সবংয়ের সেচমন্ত্রী ছিলেন, কি উন্নয়ন করেছে আপনারা বুঝতে পারছেন। বিধায়ক এখন যিনি আছেন অমল কুমার পণ্ডা, ওখানে এসে আমাদের যিনি সেচমন্ত্রী রয়েছেন বাই টেলিফোনে কথা হয়েছে যাতে তাড়াতাড়ি কিছু ব্যবস্থা নেয়, তার জন্য উনি আশ্বাস দিয়েছেন। যদিও প্রশাসনের তরফে ইতিমধ্যেই একটি নৌকার ব্যবস্থা করা হয়েছে অন্ততপক্ষে মানুষের যাতায়াতের জন্য, কিন্তু এই নৌকায় করে জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু যাতায়াত করতে হচ্ছে এখানকার মানুষের অভিযোগ। এখানকার মানুষ চাইছেন যে একটি স্থায়ী সেতু নির্মাণ হোক, কিন্তু কবে হবে সেই সেতু? ঘাটালের মানুষজন কিন্তু ইতিমধ্যেই বন্যার প্রস্তুতি শুরু করে দিয়েছে, অর্থাৎ বন্যা আসার আগে তারা একেবারে প্রস্তুত হয়ে আছে। কিভাবে প্রস্তুত হয়ে আছে না, ইতিমধ্যেই কিন্তু ঘাটালের মানুষজন তারা ডিঙি এবং নৌকো, ডিঙি এবং ছোট নৌকো, তা কিন্তু সেই যে ডিঙি এবং ছোট নৌকো তার কিন্তু চাহিদা তুঙ্গে, এবং ঘাটালের যে বন্যা কবলিত এলাকা সেখানের মানুষজন তা কিনে নিয়ে যাচ্ছে। না কি কারণে এই ডিঙি নৌকো কিনছে? যে ঘাটালে জল যন্ত্রণায় পড়লে তাদের কিন্তু একমাত্র ভরসা এই ডিঙি এবং ছোট নৌকো। মিনিমাম আমরা এক সপ্তাহ 6টা অর্ডার হয়ে চলে গেছে, এখনও অর্ডার আছে, বিশাল চাহিদা বন্যার জন্য। মানে এটা ছাড়া যাতায়াত এখন সব ভরসা, এইটা ছাড়া উপায় নাই। এটা অবশ্যই তৈরি করতে হবে। মানুষের রুজি রোজগারের রাস্তার যাতায়াতের অসুবিধা সমস্যা, এবং মাস্টার প্ল্যান হওয়ার কথা ছিল, মাস্টার প্ল্যান সেই ক্ষেত্রে এখনও পর্যন্ত হয়ে উঠছে না। তো মানুষ যেটুকু রুজি রোজগার জমিয়ে রেখেছে তা থেকে কিছু কিছু করে অর্থ ব্যয় করে এইসব জিনিসগুলো বানিয়েছে, যাতে মানুষ যাতে রুজি রোজগারটা চালাতে পারে, তাদের ব্যবস্থাপনা ঠিকঠাক। সাধারণত তাল গাছ দিয়ে যে ডিঙি হয় তা কিন্তু সাধারণত 10 বছরের মতো সেটি টেকসই হয়, চলে, কিন্তু তারপরে আর তা ব্যবহার করা যায় না। সেই কারণেই একেবারে উন্নতি প্রযুক্তিতে স্টিল দিয়ে ছোট ডিঙি এবং নৌকো বানানো হচ্ছে, তার কিন্তু চাহিদা তুঙ্গে। রিপাবলিক বাংলা। রাজ্যে পালাবদলের পর থেকে একটা ছবি চোখে পড়ছে জেলায় জেলায়, যেখানে দুর্নীতিবাজ তৃণমূলীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে জনতা। জলপাইগুড়ির তৃণমূল নেত্রী প্রণয়িতা দাস, তাকে ঘিরে বিক্ষোভ, ডিম থেরাপি এবং তার সঙ্গে মারধর। অন্যদিকে কোচবিহার, সেখানেও আবাসে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, আর তাকে ঘিরেও চলল বিক্ষোভ। তৃণমূল নেতা কৃষ্ণ দাসের মেয়েকে ঘিরে বিক্ষোভ যেমন বিজেপির মহিলাদের, তেমনি জলপাইগুড়ির সাধারণ মহিলাদের। তাদের যেটা বক্তব্য, তৃণমূল নেতা কৃষ্ণ দাস, তার মেয়ে প্রণয়িতা দাস, তিনি জেলা পরিষদের একজন কর্মাধ্যক্ষ, তিনি এই তৃণমূলে থাকাকালীন বা তৃণমূলের হয়ে তারা যা অত্যাচার করেছেন তার কিছুই হয়নি আজকে, এমনটাই কিন্তু দাবি এখানকার মহিলাদের। মেয়ে আসছে আজকে, আমরা ওকে আজকে ছাড়বো। আমি যখন ইলেকশনে দাঁড়িয়েছিলাম আমার উপরে বহু অত্যাচার হয়েছে, আমরা ওকে ছাড়বো না। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এই প্রণয়িতা দাস, তৃণমূল নেতা কৃষ্ণ দাসের মেয়ে, তিনি এসেছেন একটি মামলার কেসে হাজিরা দিতে, এবং তাকে কেন্দ্র করেই কিন্তু ডিম থেরাপি এবং বিক্ষোভ এবং গাড়ি ভাঙচুর এমন ঘটনা ঘটলো। এই কারণেই এই তৃণমূল নেতা কিন্তু নির্বাচনের যেদিন ফল ঘোষণা হয়েছে তার ঠিক পরের দিন 6 জন বিজেপি কর্মীকে নিজের বাড়ির সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। সেই মামলায় কিন্তু এতদিন ধরে এরা ফেরার ছিল,
অবশেষে আদালতের নির্দেশে তিনি আর জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এসেছেন হাজিরা দিতে, এবং সেখানেই কিন্তু সাধারণ মহিলা যারা রয়েছেন, পাশাপাশি বিজেপি কর্মীরা, তারা কিন্তু পথ আটকে দাঁড়িয়েছিলেন। দক্ষিণ বিধানসভা কেন্দ্রের হাড়িভাঙ্গা অঞ্চলের তৃণমূলের সভাপতি আলম মিয়া, তার বাড়ির সামনে আজকে স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছে যে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে তিনি টাকা তুলেছিলেন, সেই টাকা ফেরতের দাবিতেই স্থানীয় বাসিন্দারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। কাটমানি হিসেবে প্রত্যেকের কাছ থেকে কারো কাছে 10, কারো কাছে 8, কারো কাছে 15 এইভাবে নেওয়া হয়েছে। এই টাকাগুলো আমরা ফেরত চাই। 178টা লোকের কাছ থেকে এইভাবে নেওয়া আছে। 2 নম্বর কতগুলো পরিবারের কাছ থেকে এরকম টাকা নিয়েছে? 178টাই। 178টা ঘর পেয়েছে সবার কাছ থেকে। কিরকম টাকা নিয়েছে? 10,000, 15,000, 8,000, 5,000-এর নিচে নাই আর কি, 5,000-এর উপরে। এই যে অঞ্চল সভাপতি আলম মিয়া এবং তার স্ত্রী পঞ্চায়েত সদস্য, তিনিও এই টাকা তুলেছেন এবং তার এক আত্মীয়কে দিয়ে এই টাকা তুলিয়েছেন, তারা যেন তাদের টাকা প্রাপ্য টাকা যেন ফেরত পায়, এমনটাই কিন্তু চাইছেন। কোচবিহার থেকে বাপ্পা সরকার, রিপাবলিক বাংলা। সাধারণ মানুষকে হয়রানি ও পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। মুর্শিদাবাদের গোকর্ণের পুলিশ ফাঁড়িতে হানা দিলেন রাজ্যের মন্ত্রী গার্গী দাস ঘোষ এবং দায়িত্বপ্রাপ্ত অফিসার চৈতন্য মণ্ডল। তাকে সতর্কও করে দিলেন কান্দের বিধায়ক। রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ গতকাল রীতিমতন গোকর্ণর বিট হাউসে পৌঁছান এবং বিট হাউসে পৌঁছেই বিট হাউসের যে পুলিশ আধিকারিক রয়েছেন চৈতন্য মণ্ডল, তাকে রীতিমতন কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে 26 বছরের এক যুবতী এবং 33 বছরের এক যুবক দুজনে নিজেদের বিবাহে বন্ধনে আবদ্ধ হন। উল্টো দিকে ওই যুবতীর পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হলে ওই বিট হাউসের যে কর্তা রয়েছেন তিনি রীতিমতন সেই অতি উৎসাহিতভাবে সেই কেস হাতে নেন এবং রীতিমতন সেই প্রেমিক যুগলকে আটক করে এবং রীতিমতন যুবতীর পরিবারের কথার মতন তিনি ওই মেডিকেল টেস্ট করার ব্যবস্থা শুরু করেন। যখন বিদ্যুৎ প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষের কানে যায়, এরপরেই তিনি সোজাসুজি কাঁদি গোকর্ণের বিট হাউসে পৌঁছান এবং পৌঁছে গিয়ে চৈতন্য দাস, যিনি কাঁদি গোকর্ণের বিট হাউসের যিনি কর্তা রয়েছেন এবং পুলিশ কর্তা, এবং তাকে রীতিমতন তিনি হুঁশিয়ারি দেন যাতে আইনের অপব্যবহার না হয় সেই বিষয়ে কড়া হুঁশিয়ারি দেন। ছেলেটিকে এবং মেয়েটিকে আনা হয়েছে থানাতে এবং এখানে মেডিকেলের জন্য পাঠানোর ব্যবস্থা হচ্ছে। আমি তখনই এই লোকালে চৈতন্যবাবু, এই বিট হাউসের অফিসার, ওনাকে ফোন করলেন। উনি বললেন এটা প্রসিডিওর। আমি বললাম প্রসিডিওর আমি দেখতে চাই। এই বিট হাউস সম্বন্ধে অনবরত আমার কাছে প্রচুর অভিযোগ আজ 3 মাস ধরে শুনছি। সাধারণ গ্রামবাসীকে উত্ত্যক্ত করাগুলো আমরা হতে দেবো না। মুর্শিদাবাদ থেকে সীমন্ত দাস, রিপাবলিক বাংলা। থানায় অভিযোগ জানিয়েছিলেন, তবে কোনো রকম সুরাহা হয়নি। এবার মুখ্যমন্ত্রীর দেওয়া হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানালেন পুরুলিয়ার এক পরিবার। তাদের অভিযোগ, আবাসের বাড়ি তৈরির জন্য কাউন্সিলরকে 30,000 টাকা কাটমানি দিতে হয়েছিল। এই অভিযোগ নিয়ে পুলিশের কাছে গেলে পুলিশ কোনো রকম সুরাহা করেনি। এবার মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করলো পরিবার। আমি পুরুলিয়ার থেকে বলছি, একটা অভিযোগ আছে। হ্যাঁ হ্যাঁ, আমার গত 1 বছর আগে আবাস যোজনা আমার মায়ের নামে টাকা ঢুকেছিল 70,000, বুঝলেন। সেই টাকা আমাদের যে স্থানীয় কাউন্সিলর আছে বিভাস রঞ্জন দাস, উনি একবার 20,000 টাকা নিয়ে গেছে বাড়ির থেকে, আর আরেকবার 10,000 টাকা নিয়ে গেছে। ধমকি চমকানি দেখায় যে টাকা আরো দিতে, হ্যাঁ হ্যাঁ আরো টাকা খুঁজছে। জোড়াজীর্ণ বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস, আর সেই অবস্থা দূরীকরণের জন্য পুরুলিয়া পৌরসভাতে আবেদন করেছিল আবাসের বাড়ির জন্য, কিন্তু সেই বাড়ির টাকা ঢোকেনি। বাধ্য হয়ে শরণাপন্ন হয়েছিল 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস রঞ্জন দাসের কাছে। প্রথম কিস্তির টাকাও ঢুকে যায় আবাস প্রাপক শিখানন্দের অ্যাকাউন্টে, আর তারপরে বাড়িতে গিয়ে 30,000 টাকা কাটমানি রূপে আদায় করে 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস রঞ্জন দাস, এমনটাই অভিযোগ। আর সেই অভিযোগকে সামনে রেখে ইতিপূর্বেই শিখানন্দের পরিবারের পক্ষ থেকে তার ছেলে সদর থানাতে লিখিত অভিযোগ দায়ের করলেও তার কোনো সুরাহা হয়নি। পরবর্তীতে মুখ্যমন্ত্রী দুর্নীতি আটকাতে শুরু করেছে রাজ্য জুড়ে হেল্পলাইন নাম্বারে, আর সেই চালু হওয়া হেল্পলাইন নাম্বারে এবার
অভিযোগ দায়ের করলো টিকা নন্দীর ছেলে। ওনারা বললো আমি এই অভিযোগ ডায়াল করছি এবং এর ব্যবস্থা ওরা বললো করে দেবো। আমার মা মিউনিসিপ্যালিটি ঘর অ্যাপ্লাই করেছিল, আবাস যোজনা বাড়ি, হ্যাঁ সরকারের। উনি বললো ঠিক আছে ঢুকিয়ে দেবো একটা শর্তে, আমাদের ঢোকার পর আমাদের 30,000 টাকা লাগবে। 2-3 দিন পর বিভাস রঞ্জন দাস এবং নটু ঘোষাল এসে ঘর থেকে টাকা নিয়ে যায় 20,000। হেল্পলাইন নাম্বারে ফোন করার পর তাদেরকে আশ্বস্ত করা হয়েছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি কাটমানির টাকা ফেরতের ব্যবস্থা করা হবে। আর তাতেই কিন্তু এই ভরা বর্ষাতেও ভাঙাচোরা বাড়ির ভিতর থেকে তারা আশ্বস্ত হচ্ছে যে পরবর্তীতে তাদের যে টাকা সেই টাকা ফেরত পাবে এবং নির্মাণ করতে পারবে তারা আবাসের বাড়িটুকু। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। সারের কালোবাজারি রুখতে দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী। আরামবাগের একটি সারের দোকানে সারের কালোবাজারি হাতে নাতে ধরলেন দুধকুমার মণ্ডল। আর বেগতিক বুঝে দোকান মালিকের স্ত্রী সাফাই দিলেন এবং তিনি বললেন যে খুব দ্রুতই এই ব্যবসা তিনি বন্ধ করে দেবেন। এবার সারের যে কালোবাজারি, সেই সারের কালোবাজারির বিরুদ্ধে একেবারে রাজ্যের যে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল তার হানা আরামবাগের কালীপুর এলাকায় যে একটি যে সারের দোকান, সেই সারের দোকানে দুধকুমার মণ্ডল তার সমর্থকদেরকে নিয়ে একেবারে সিনেমার কায়দায় গিয়ে হানা দেন এবং সারের যে কালোবাজারি হচ্ছে তা কিন্তু হাতে নাতে তিনি ধরেন। দুধকুমার মণ্ডল তিনি দাবি করেছেন যে রাজ্য জুড়ে যে সারের কালোবাজারি চলছে, সেই সারের কালোবাজারির জেরে নাজেহাল হতে হচ্ছে কৃষকদের এবং তার জেরেই এই ধরনের যে হানা, সেই হানা কিন্তু দেওয়া হচ্ছে। সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যবসা করা এবং চাষিদের পকেট থেকে পয়সাটাকে কেড়ে নেওয়া, এর বিরুদ্ধে আমাদের এই অভিযান। ব্যবস্থা তো আমরা অবশ্যই নেব, কঠোর থেকে কঠোরতম ব্যবস্থার দিকে, কিন্তু প্রথমেই নয়, অভ্যাসের বদল ঘটাতে হবে। উনি যদি ব্যবসা না করতে পারেন তাহলে উনি নিজে সারেন্ডার করুন যে আমার পক্ষে ব্যবসা করা সম্ভব নয়। একেবারে সিনেমার কায়দায় প্রথমে তার নিজের একজন কর্মীকে একেবারে দোকানে ক্রেতা সাজিয়ে ওই সারের দোকান থেকে প্রায় ডবল মূল্যে দুটি সার কেনেন তিনি এবং তারপরেই মন্ত্রী নিজে ওই একেবারে সশরীরে হানা দেন এই সারের দোকানটিতে। যদিও এই সমস্ত ঘটনার পর পরিস্থিতিকে সামাল দিতে ওই সারের দোকানের যিনি মালিকের স্ত্রী তিনি দাবি করেন যে তার স্বামী মারা, অর্থাৎ ওই দোকানের মালিক মারা যাওয়ার পর যে বাজারে প্রচুর ধার দেনা ছিল তার এবং তা শোধ করার জন্যই তিনি এই ধরনের যে বেশি দাম, অতিরিক্ত দাম দিয়ে সার তিনি কিন্তু বিক্রি করছেন। এবার দেখুন, আসলে আমার হাজব্যান্ড মারা গেছে, আমার একটা হয়েছিল সত্যি করে কারবার, কিন্তু আমি লোকের থেকে প্রচুর টাকা পাই এখন অনেক লোকের থেকে টাকাই পাই, যে তার জন্য আমাকে দোকানটাকে রাখতে হয়েছে। আমি এখন থাকি না। এই ধরনের যে লাগাতার যে হানা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে, সেই হানার জেরে কি এবার সারের যে কালোবাজারি তা একেবারে নির্মূল করা সম্ভব হবে, সেদিকে নজর থাকবে। আরামবাগ থেকে সৌরভ রায়, রিপাবলিক বাংলা। হুগলির রিষড়াতে ভুয়ো কল সেন্টারে পুলিশের বড় সড় অভিযান। আন্তঃরাজ্য পাচার চক্রে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই ভুয়ো কল সেন্টার থেকে উদ্ধার হয়েছে ব্যাংকের বই, পাস বই, চেক বই এবং একাধিক মোবাইল ফোন। রিষড়ায় ভুয়ো কল সেন্টারে পুলিশি হানা, গ্রেপ্তার 9 জন, তাদের কাছ থেকে উদ্ধার 21টি মোবাইল, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের চেক বই এবং ডেবিট কার্ড। পুলিশ সূত্রে যেটা জানা যায় এই রিষড়া এলাকায় এই ভুয়ো কল সেন্টার চালিয়েই প্রতারণা চালাচ্ছিল এই যে 9 জন ধৃত। এই যে ভুয়ো কল সেন্টার রয়েছে সেখানে 16,78,000 টাকা মতো কিন্তু তারা লেনদেন করেছে। পুলিশ যেটা জানিয়েছে এই ধৃতদের তারা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। এই ভুয়ো কল সেন্টার থেকে তারা প্রতারক যারা করতো, বিভিন্ন রাজ্যের মোবাইল নাম্বার তারা জোগাড় করতো এবং তাদেরকে ফোন করে টোপ দিত। তাদেরকে বলা হতো যে ব্যাংকের যে লোন, সেই লোন কম পয়সায় তারা পাইয়ে দেবে। বিভিন্ন যে লটারি কোম্পানি রয়েছে সেই লটারি কোম্পানির নাম করেও কিন্তু তারা প্রতারণা করত। পুলিশ যেটা জানিয়েছে এই চক্রের সাথে আর কারা কারা জড়িত রয়েছে তাদের যেমন খতিয়ে দেখা হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা হচ্ছে এবং ধৃতদের বিভিন্ন রাজ্যে যেটা জানা যাচ্ছে 33টির উপরে কিন্তু প্রতারণার অভিযোগ রয়েছে, সেই অভিযোগও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আমরা যে 9 জনকে ধরেছি তাদের মানে এটা বিভিন্ন জায়গার লোক আছে, মানে আমরা যেটা এখন অবধি পেয়েছি তাতে হচ্ছে গিয়ে মোহিত পান্ডে যে আছে এ বিহারে বাড়ি, ওয়ারশলিগঞ্জ, সেখানে বিহারের মোট 3 জনকে আমরা পেয়েছি। ওয়েস্ট বেঙ্গলের 2 জন আছে, কর্ণাটকের 2 জন আছে আর অন্ধ্রপ্রদেশের 1 জন আছে, টোটাল 9 জন। বিভিন্ন রাজ্যে ঘটনা ঘটিয়েছে এরা, সেখানে অলরেডি ক্রাইম রিপোর্ট হয়েছে। তেলেঙ্গানাতে হয়েছে 5টা, অন্ধ্রপ্রদেশে 5খানা জায়গায় ফট করেছে এরা,
ছত্তিশগড়ে এক জায়গায়, আসামে 2 জায়গায়, কর্ণাটকায় 6 জায়গায়, পাঞ্জাবে 1 জায়গায়, ঝাড়খণ্ড 1 জায়গায়, উত্তরপ্রদেশ 4, বিহার 2 আর ওয়েস্ট বেঙ্গল 1 জায়গায়। পুলিশের সূত্রে যেটা জানা যাচ্ছে, এই যে 9 জনকে যাদের গ্রেপ্তার করা হয়েছে, বেশ কিছু কিন্তু নাম উঠে এসেছে, তাদেরও কিন্তু ডেকে জিজ্ঞাসাবাদ করবে, তারাও ভিন রাজ্যের বাসিন্দা, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। হুগলি থেকে সুজিত গৌর, রিপাবলিক বাংলা। দেউচায় টুলু মণ্ডলের রাজপ্রাসাদে হানা দিয়েছে পুলিশ, কেন্দ্র বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা বাড়িটা। আর অন্যদিকে সিউড়ি, সেখানেও প্রাসাদের মতো বাড়ি রয়েছে, সেই বাড়িতেও তল্লাশি, ঘিরে ফেলা হয়েছে গোটা বাড়ি। তবে টুলু মণ্ডল কোথায়? সিউড়ির বাড়িতেও টুলু মণ্ডল নেই। টুলু মণ্ডলের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। এই যে প্রাসাদপম বাড়ি, এই অত্যাধুনিক সাজে সজ্জিত বাড়িটি, এই বাড়িতেই কিন্তু তল্লাশি অভিযান চলছে সিউড়ির পুলিশের। এই মুহূর্তে দ্বিতলে কিন্তু পুলিশ আধিকারিকরা রয়েছেন, সেখানে তারা তল্লাশি করছেন, বিভিন্ন জায়গাতে তারা তল্লাশি করছেন। যে পরিচারক পরিচারিকা রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পেরেছেন যে এই বাড়িতে বেশ কিছুদিন থেকেই কিন্তু টুলু মণ্ডল বা তার স্ত্রী বা তার পুত্র কেউই নেই। বিচারক যারা রয়েছেন তারাই কিন্তু এই বাড়িটির এখন দেখভাল করছেন এবং এই বাড়ির বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে তল্লাশি চলছে। মিনার মণ্ডল, তার বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, 28.5 কোটি টাকা উদ্ধার হয়েছে 15 কেজি সোনা। একজন সরকারি বাসের চালক, তার বাড়িতে এত টাকা, যদিও সে স্বেচ্ছা অবসর নেওয়ার পর পাথর ব্যবসায় নেমেছিল, কিন্তু একজনের বাড়ি থেকে এত বিপুল পরিমাণ টাকা, বিপুল পরিমাণ সোনা উদ্ধার হওয়ার পরই কিন্তু তার উৎস কি, তারই খোঁজে নামে পুলিশ। এবং সেই মতোই কিন্তু আজ টুলু মণ্ডলের একাধিক বাড়িতে তল্লাশি চালানো হয়। মোহাম্মদ বাজারে যে পার্কিং লট রয়েছে টুলু মণ্ডলের, সেখানেও তল্লাশি শুরু হয়েছে পুলিশের। এবং এই পার্কিং লটে যে গাড়ি, টুলু মণ্ডলের প্রচুর ডাম্পার রয়েছে টুলু মণ্ডলের, এবং তার নিজস্ব কাঁসার খাদান রয়েছে। ডাম্পারগুলি মূলত সেই কাঁসার খাদান থেকে পাথর নিয়ে যায়। টুলু মণ্ডল পাথর ব্যবসায়ী হিসাবে পরিচিত। এবং এই যে টুলু মণ্ডলের এই যে পার্কিং লট রয়েছে, সেখানে কিছু সম্পত্তির হদিশ পাওয়া যায় কিনা, সেই খোঁজেই কিন্তু সেখানেও অভিযান চলছে পুলিশের। অর্থাৎ টুলু মণ্ডল এই মুহূর্তে কিন্তু পুলিশের নেক নজরে রয়েছে, পুলিশের র্যাডারের মধ্যে রয়েছে। তার সম্পত্তি কোথায় থেকে, সে এত সম্পত্তি তার কিভাবে হলো, সেদিকটাও দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং সব জায়গাতে পুলিশের তল্লাশি কিন্তু শুরু হয়ে গিয়েছে, বেশ কয়েক ঘন্টা হলো। পাথর ব্যবসায়ী মিনার মণ্ডল, তাকে আজই গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে যখন আদালতে পেশ করা হয়, সেই সময়ে রিপাবলিকের টানা প্রশ্ন, এই যে তার বাড়ি থেকে কোটি কোটি টাকা, 15 কেজি সোনা উদ্ধার হয়েছে, সেই টাকার উৎস কি? তবে রিপাবলিকের টানা প্রশ্নে মুখে কুলুপ ব্যবসায়ী মিনার মণ্ডলের। আপনার বাড়িতে এখন সম্পত্তির উৎস কি? বলবেন? আপনার নাম টুলু মণ্ডল, আমি তো কালকে এসপি বলেছে, আপনি স্বীকার করেছেন টুলু মণ্ডলের সম্পত্তি, কি বলবেন? কার টাকা ছিল আপনার কাছে রাখা? আপনি কি জানতেন যে আলমারিতে কি রাখা হচ্ছে? এত সোনার গয়না, এত সোনার ভাট, এতগুলো কার ছিল? আপনি কিছু জানতে পারলেন না? আপনি তো একজন বাস চালক ছিলেন, আপনার সম্পত্তি উৎস কি? কেউ কি রেখে গিয়েছিল? পাথর ব্যবসায়ী মিনার মণ্ডল গ্রেপ্তার। পাথর ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়। গতকাল থেকে এই খবরের দিকে আমাদের টানা নজর রয়েছে। আমরা দেখিয়েছি আপনাদের ছবি, রাতভর সেই টাকা গোনা হয়েছে এবং এরপর ট্রাঙ্কে করে সেই টাকা তোলা হয়েছে পুলিশের গাড়িতে। 8 দিনের পুলিশি হেফাজত মিনার মণ্ডলকে। পাথর ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়, তল্লাশিতে উদ্ধার হয়েছে 28.5 কোটি টাকা। গ্রেপ্তার পাথর ব্যবসায়ী মিনার মণ্ডল। 8 দিনের পুলিশ হেফাজত মিনার মণ্ডলকে। 8 দিনের পুলিশি হেফাজত মিনার মণ্ডলকে। এবং তাকে যখন আদালতে পেশ করা হচ্ছিল, সেই সময় আমাদের প্রতিনিধির টানা প্রশ্ন যে এত টাকা, এই যে 28.5 কোটি টাকা তার বাড়িতে ব্যাগে, আলমারিতে থরে থরে সাজানো ছিল, সেই টাকার উৎস কি? তবে মুখে কুলুপ এঁটেছিলেন এই ব্যবসায়ী মিনার মণ্ডল, কোনো উত্তর দেয়নি। রাতভর তার বাড়িতে তল্লাশি, টাকা গোনা হয়। আমরা সকাল থেকে সেই ছবি আপনাদেরকে দেখিয়েছি, যখন ট্রাঙ্কে করে
ট্রাঙ্ক ভর্তি টাকা বার করা হচ্ছিল। আপনাদের জানিয়ে রাখি 8 দিনের পুলিশ হেফাজত মিনার মণ্ডলকে। এত টাকার উৎস কি? এই মুহূর্তে কথা বলবো আমাদের প্রতিনিধি মনোরঞ্জনের সঙ্গে। মনোরঞ্জন, 8 দিনের পুলিশি হেফাজত মিনার মণ্ডলকে। দেখো, আজকে মিনার মণ্ডলকে তুমি জানো যে সকালেই কিন্তু গ্রেপ্তার করার কথা জানিয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, এবং তারপর দুপুরে তাকে প্রথমে নিয়ে আসা হয় এই সিউড়িতে জেলা দায়রা আদালতে। তারপর সেখান থেকে বিচারকের নির্দেশে তাকে নিয়ে যাওয়া হয় এসিজিএম আদালতে, এবং সেখানে পুলিশের পক্ষ থেকে 14 দিনের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়, যদিও বিচারক 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এবং এক্ষেত্রে সরকারি আইনজীবী তার সওয়াল জবাবের সময় তিনি বিচারকের কাছে দাবি করেছেন যে সোনা উদ্ধার হয়েছে, 15 কেজি সোনা উদ্ধার হয়েছে, তার সোনা হয় দুবাই থেকে নিয়ে আসা হয়েছে, না হলে সুইজারল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে, এমন সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। 8 দিনের যে পুলিশি হেফাজত নেওয়ার পর পুলিশ ম্যারাথন জিজ্ঞাসাবাদ করবে এই মিনার মণ্ডলকে, এবং তারপর পুলিশ আর কি উদ্ধার করবে সেদিকেই কিন্তু এখন নজর রয়েছে সবার। আর এই নিয়ে কিন্তু জল্পনাও রয়েছে। বেশ মনোরঞ্জন, ধন্যবাদ তোমাকে। এই যে 15 কেজি সোনা, মিনার মণ্ডল সে কিন্তু বলেছে যে দুবাই থেকে এই সোনা আনা হয়েছে। মিনার মণ্ডলের বাড়িতে সোনার টাকার খনি, এবং সরকারি আইনজীবী যেমনটা জানিয়েছেন যে এই যে এত বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়েছে, দুবাই থেকে এই সোনা আনা হয়েছে। 28.5 কোটি টাকা উদ্ধার, এবং এরই পাশাপাশি 15 কেজি সোনা উদ্ধার। উত্তরবঙ্গের একাধিক চা বাগানে ক্রেস হাউস নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ হয়েছে। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে একাধিক ক্রেস হাউস। 1.5 বছর ধরে কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে, আর এর ফলে সমস্যায় পড়েছেন চা বাগানের মহিলা শ্রমিকরা। বিজেপির অভিযোগ, ক্রেস হাউস নির্মাণেও দুর্নীতি করেছে তৃণমূল। তৃণমূলের সময় বিভিন্ন চা বাগানে ক্রেস হাউস তৈরি করা হয়েছিল, কিন্তু অনেক চা বাগানে ক্রেস হাউস এইভাবে অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। আমরা একটু ভিতরে গিয়ে দেখাচ্ছি, এই যে অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে, কোনো কাজ হচ্ছে না। এলাকার বাসিন্দারা, চা বাগানের শ্রমিকরা জানাচ্ছে, এই বর্তমানে আমরা রয়েছি মধু চা বাগানে, প্রায় 1.5 বছর হতে চললো এইভাবে কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে। কেন কাজ বন্ধ হয়ে রয়েছে, কি রহস্য, জানে না এলাকার বাসিন্দারা। টিএমসির আমলে কাজটা শুরু হয়েছিল, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে 1 বছর 4 মাস, মোটামুটি 1 বছর 4 মাস হয়ে গেল, এখন পর্যন্ত কাজটা মানে কমপ্লিট নেই। ক্রেস হাউসটা চালু হয়ে যায়, এই বন্ধ মধু চা বাগানে যেভাবে বাগানটা শ্রমিকরা নিজেই কমিটি বানিয়ে চালাচ্ছে, ওই শ্রমিকদের যে বাচ্চা কাচ্চা এখানে এসে যদি থাকে, তাহলে কিন্তু চা বাগানের শ্রমিকের অনেক কিছু মানে সুবিধা হতে পারে। টিএমসি মানে দুর্নীতি। কেন্দ্র সরকার থেকে এত টাকা নেওয়ার পরে যে চা বাগান শ্রমিকদের জন্য ক্রেস হাউস বানানোর কথা ছিল, বাচ্চাদের জন্য, ছোটো ছোটো বাচ্চাদেরকে রাখার জন্য, কাজ শুরুর সাথে সাথে অর্ধেক কাজ হয়ে সেই কাজ নির্মাণগুলো বন্ধ হয়েছে। যারা এই কাজের থেকে যুক্ত থাকবে তাদেরকে সবাইকে কিন্তু অ্যারেস্ট হবে। শুধু এই মধু চা বাগান নয়, আরো অন্যান্য একাধিক চা বাগানে কিন্তু এইভাবে ক্রেস হাউস নির্মাণের কাজ শুরু হয়েছিল। কাজ অল্প কিছু দূর এগিয়েছে, তারপরে দীর্ঘদিন থেকে মাসের পর মাস, বছর হয়ে গিয়েছে এইভাবে কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে। আলিপুরদুয়ার থেকে সুচিত্রা চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।